হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় 2024 আইএসসি ছাত্রছাত্রীদের জন্য ইম্পর্টেন্ট একটি কবিতা, কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যদি নির্বাসন দাও। এই কবিতার এক্সপ্লানেশন ভিডিও আমি তোমাদের জন্য অনেক আগে আপলোড করেছি, কিন্তু আজকে আমি এসেছি তোমাদের জন্য এই কবিতাটা খুব সহজভাবে সংক্ষেপে বুঝিয়ে দিতে। তোমরা অনেকেই আমার কাছে লিখছো যে এই কবিতাটা তোমাদের জন্য খুব কঠিন এবং তোমরা এই কবিতাটা ছেড়ে দিতে চাও। আমি তোমাদের সবাইকে বলবো এই কবিতাটা কিন্তু মোটেই কঠিন নয়। তোমরা যদি খুব ভালোভাবে এই কবিতার চারটে দিককে খুব স্পষ্টভাবে আলাদা করে নাও, তাহলে দেখবে কবিতাটা তোমাদের কাছে খুব সহজ সরল হয়ে গেছে, এবং তাহলে এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তার উত্তর করতে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমাদের আজকের বিষয় যদি নির্বাসন দাও কবিতাটাকে সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই বলবো এই কবিতায় কবির মূল বাণী সেটা কি? যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। এই কথাটা কবি কবিতায় 3 বার বলেছেন। এটা হচ্ছে এই কবিতার মূল বক্তব্য। আরেকটা মূল বক্তব্য আছে, সেটা কি? এ আমারই 3.5 হাত ভূমি। এই যে সরল স্বীকারোক্তি 3টে লাইন, যেটা কবিতায় কবি প্রথম যে 2টো লাইন বললাম সেটা কবিতায় কবি 3 বার ব্যবহার করেছেন, আর এ আমারই 3.5 হাত ভূমি এই কথাটা কবি কবিতায় 2 বার ব্যবহার করেছেন। এটা হচ্ছে কবির সরল স্বীকারোক্তি। এই বিষয়টা হচ্ছে নাম্বার 1 পয়েন্টে আমি রাখছি, যেটা হচ্ছে কবি বলতে চাইছেন যে এই বাংলাদেশ থেকে, মানে কবির প্রিয় বঙ্গভূমি জন্মভূমি থেকে কবিকে যদি নির্বাসন দেওয়া হয়, কবিকে যদি অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, বঙ্গদেশের সাথে একেবারে বিচ্ছিন্ন করে অন্যত্র যদি কোথাও পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কবি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবেন, বিষ পান করে মরে যাবেন, অর্থাৎ কবির বাঁচার কোনো অর্থ থাকবে না। এবং সেই সাথে কবি বলেছেন এ আমারই 3.5 হাত ভূমি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর আমাদের হাতে আর কিচ্ছু থাকে না, আমরা কিছুই নিয়ে যাই না। আমাদের শরীরটা আগুনে পোড়ানো হোক বা কবরে দেওয়া হোক, তার জন্য লাগে মাত্র 3.5 হাত ভূমি, যথেষ্ট এইটুকু ভূমি। অথচ এইটুকু ভূমির জন্য আমরা এই শেষ দিনের কথাটা মনে রাখি না। আমরা হিংসা, দলাদলি, যুদ্ধ, নানান রকম কিছুর মধ্যে মেতে উঠি, ক্ষমতার লোভ করি, সম্পত্তির লোভ করি। এই বিষয়গুলো কবি মনে করে দিতে চেয়েছেন মানুষের কাছে, বলতে চেয়েছেন এই হিংসা, হানাহানি, দলাদলি এই সব কিছু নিরর্থক, এর কোনো অর্থ নেই। কারণ আমাদের মৃত্যু একদিন আসবে, আসন্ন নির্দিষ্ট মৃত্যুর দিন একদিন না একদিন আসবেই, এবং সেদিন সেই 3.5 হাত ভূমি আমার এই বঙ্গভূমির থেকে আমি নেব, আর কিচ্ছু নেব না, অর্থাৎ সেখানেই আমাকে চিরশায়িত করা হবে। এটাই কবিতার প্রথম বক্তব্য হিসাবে আমরা ধরছি। কবিতার দ্বিতীয় যে পয়েন্টে আমরা যাব সেটা হচ্ছে কবি 1971 সালের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার পটভূমিতে দাঁড়িয়ে এই কবিতায় কবির বিষণ্ণতা, কবির বেদনাকে প্রকাশ করেছেন। কবির সেই বিষণ্ণতা, কবির সেই বেদনা কেননা সেই বঙ্গভূমির, মানে কবির জন্মভূমির প্রিয় বাংলাদেশের যে চিত্র, সেই চিত্রকে দেখে কবির মনে যে বিষণ্ণতা ফুটে উঠেছে, তাই হচ্ছে কবির বেদনার্থ ভাষায় এই কবিতায় ব্যক্ত করেছেন। সেই বিষণ্ণতা কেন, সেই বাংলাদেশের যে চিত্র, সেই চিত্রটা কিরূপ, যে লাইনগুলো সেই চিত্রকে ব্যক্ত করছে, সেই লাইনগুলো আমি আগে বলছি, তারপর ব্যাখ্যা তোমাদের আসছে, সহজ ব্যাখ্যা। কবি বলছেন বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ। কবি বলেছেন ধান খেতে চাপ চাপ রক্ত। এরপরে কবি বলেছেন মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি। তারপরে বলেছেন শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি। তারপর কবি বলছেন বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা। এরপরে কবি বলেছেন খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ। এই হচ্ছে এই কবিতার সমস্ত মানে যে পার্টটা আমি বলছি, মানে কবির বিষণ্ণতা, কবির বেদনার্থ যে মনোভাবের কারণ, সেই তৎকালীন বাংলাদেশের যে চিত্র তার একটা বর্ণনা। সেই বর্ণনাটা এই লাইনগুলোর মধ্যে দিয়ে কবি ব্যক্ত করেছেন। সেটা সংক্ষেপে যেটা বলা যায় সেটা হচ্ছে কবি বুঝতে পারছেন কবির বাংলাদেশের ওপর এসে পড়েছে আসন্ন বিপদ। যে বিপদকে বর্ণনা করতে কবি নদীমাতৃক বাংলাদেশের ওপরে মেঘের বর্ণনা করেছেন। মেঘ হচ্ছে আসন্ন বিপদের সংকেত। কবি বলছেন বাংলাদেশের গ্রামে, বাংলাদেশের বাজারে
ক্রূরতা, শঠতা, মানে হিংসা, লোভ, এইগুলো এখন দেখতে পাওয়া যাচ্ছে, যে বাংলাদেশে আগে এগুলো দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। কবি বলছেন বাংলাদেশের নদীর বক্ষে লুঠেরা ছোট ছোট নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে, ফেরারি ঘুরছে। ফেরারি শব্দটার অর্থ যারা এই যুদ্ধকালীন বঙ্গদেশকে চিরকালের জন্য ত্যাগ করে চলে যাচ্ছে, নদী বক্ষে ভেসে অন্যত্র চলে যাচ্ছে, তারা ফেরারি। অথবা আগের যে যুদ্ধ, যে বঙ্গদেশ বিভক্ত হয়েছিল, মানে আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশকে যে ভাগ করা হয়েছিল, সেই সময় বহু মানুষ ফেরারির মতো অন্যত্র চলে গিয়েছিল, ফেরারি হয়ে গিয়েছিল, আর তারা ফেরেনি। কবি সেই কথাকে এখানে তুলে ধরেছেন, সেই জন্য এখনো শব্দটা এখানে ব্যবহার করেছেন। মানে বর্তমান পরিস্থিতি এখন যেরকম, আগে একবার সেরকমটা হয়েছিল এবং এখনো সেই দৃশ্যটা দেখা যাচ্ছে। এরপরে বলেছেন শহরে বন্দরে অগ্নিবৃষ্টি হচ্ছে, অর্থাৎ গোলাগুলি, বোমা বর্ষণ হচ্ছে, একেবারে দাঙ্গা হানাহানি, যুদ্ধের পরিবেশ। কবি বলছেন এই যে পরিবেশটা, এই যে রণহিংসা, এই হিংসার যে প্রতিচ্ছবি সারা বাংলাদেশের বাজারে গ্রামে ফুটে উঠেছে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু দায়ী সেই মানুষগুলো যারা রাজনীতির উচ্চ মঞ্চে বসবাস করছে। রাজনীতির কথা বলেছেন কবি, এই কথা বলতে গিয়ে বলেছেন খেলা, যে খেলা রাজনীতিজ্ঞ মনের খেলা, যে খেলা পরিণত মনের খেলা, যে খেলা খেলতে গিয়ে একদল মানুষ নিজেদের আখের গোছাতে গিয়ে শঠ এবং তঞ্চকতায় মেতে উঠছে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের মধ্যে যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করছে। এই বিষয়টাকে বলতে গিয়ে কবি এই শর্ট তঞ্চকতার কথা বলেছেন। এরপরে আমরা যাব কোন কথায়, আমরা যাব থার্ড পার্টে, মানে তোমাদের বললাম না 4টে বিষয় মনে রাখার কথা। এরপর আমরা তৃতীয় অংশে যাব, যেখানে কবি বলছেন এই যে বঙ্গদেশ, এই বঙ্গদেশের যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে পরিবেশ, একটা যুদ্ধকালীন পরিস্থিতি, বাতাসে বারুদের গন্ধ, সেই পরিবেশের মধ্যেও কিন্তু কবি একটা আশার বাণী পাঠকের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। কারণ এই যে তঞ্চকতা, এই যে শঠতা, এই যে যুদ্ধের পরিবেশের বর্ণনা কবিতায় কবি করছেন, তা কিন্তু কখনো পাঠককে ভয় পাওয়ানোর জন্য করছেন না, পাঠককে একেবারে সচেতন করার জন্য করছেন, এবং তিনি সেই সঙ্গে পাঠকের মনে আশা জাগাতে চাইছেন। এবং সেই আশা জাগানোর জন্য যে লাইনগুলো কবি ব্যবহার করলেন সেগুলো কি? সেগুলো হচ্ছে এইখানে ঝরেছিল মানুষের ঘাম, এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম, এখনো নদীর বুকে। এরপর কবি বলছেন বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। কবি বলছেন বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকমিক। সেই সাথে কবি আবার বলেছেন রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল। এই যে শব্দগুলো, এই যে লাইনগুলো কবি ব্যবহার করেছেন, এর মধ্যে দিয়ে কবি সেই পুরনো বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের এখনো যেটুকু বেঁচে আছে সেই কথাটাকেই তুলে ধরতে চাইছেন। মানে বাংলাদেশে যে চিত্র আগে ছিল এবং এই যুদ্ধকালীন পরিবেশের মধ্যে এখনো বেঁচে আছে, সেই চিত্রটা কি? সেই চিত্রটা হচ্ছে এখনো ধান খেতে চাপচাপ রক্তটা যুদ্ধকালীন পরিবেশ। এরপর কবি বলছেন এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। কবি বলছেন বাংলার মানুষের পরিশ্রমী মানুষ, বাংলার মানুষরা পরিশ্রমী, বেশিরভাগ কৃষিজীবী মানুষ তৎকালীন সময়ে, এবং তাদের পরিশ্রমের যে ঘাম, সেই ঘাম ঝরেছিল এই গ্রাম বাংলার কৃষি জমির মধ্যে, সেখানে আর চাপ রক্ত। কিন্তু তারপরে কবি বলছেন এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। আমরা জানি সেই প্রাচীন যুগ থেকেই নদীকে প্রণাম করে মুনি ঋষিরা তাদের দিন শুরু করত, কিন্তু সেই দৃশ্যটা আজও মুছে যায়নি। এখনো সেই নদীতে স্নান করে কেউ কেউ প্রণাম করে তাদের প্রথম দিন শুরু করে, এই দৃশ্য বাংলাদেশে আজও দেখা যায়। কবি বলছেন এরপরে কবি বলছেন যে বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। এখনো সূর্যোদয় হয়, প্রত্যেকটা ভোরের সকালবেলা যখন সূর্য ওঠে তখন বৃষ্টির জলের যে চিকচিকে একটা দৃশ্য, সেটা পূর্বেও যেমন ছিল এখনো আছে। কবি বলছেন বাতাবি লেবুর কাছে জোনাকির যে ঝিকমিক রাতের অন্ধকারে, সেটা এখনো দেখতে পাওয়া যায় গ্রাম বাংলায়। কবি সেই সাথেই বলেছেন রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল। এই কথাটার মধ্যে দিয়ে কবি বোঝাতে চাইছেন যে রাত্রের
শীতল পরিবেশের মধ্যে শিশির পড়ছে, তার মধ্যেও ছোট ছোট তৃণজাতীয় ঘাস সেগুলো কিন্তু বেঁচে থাকে, সেগুলো মরে যায় না, তারা মাথা তুলে জেগে থাকে। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যে দিয়ে কবি আশার বাণী জাগাতে চাইছেন পাঠকদের মধ্যে। কবি বলতে চাইছেন এই সমস্ত কিছু যেমন পূর্বদিনের মতো আজও বেঁচে আছে, তাহলে কেন মানুষ এই যুদ্ধের অবসান ঘটিয়ে আবার নতুনভাবে একত্রিত হয়ে সুন্দর প্রকৃতিকে ভালোবেসে নতুনভাবে বাঁচতে পারবে না? এই কথাটা বললেন। তিন নম্বর পরিস্থিতি এটা। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখান থেকে বারে বারে প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই কবিতার মানে একেবারে শেষ পংক্তি, যেখানে কবিতার স্মৃতিচারণ করেছেন। কবি স্মৃতিচারণ করেছেন কেন? কবি আসলে এই বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন, তার শৈশব কেটেছে এই বঙ্গভূমিতে, অবিভক্ত বাংলাদেশে। সেই সময় গ্রাম বাংলার যে রূপ, সেই সময় গ্রাম্য প্রকৃতির যে রূপের পরিচয় কবির চোখে পড়েছিল, তার একটা চিত্র কবি তুলে ধরেছেন এই কবিতার শেষ অংশে গিয়ে। সেটা কেমন? কবি বলছেন, কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে। আমরা ধরে নিতে পারি সেই শিশু কবি নিজে। এবং কবি বলছেন, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। দৃশ্যটা কবি কল্পনা করছেন, একেবারে শান্ত দিঘির জল, শীতকালীন দিঘি, সকালবেলা শান্ত দিঘির পাড়ে বক বসে আছে। কবি বলছেন, স্মৃতি তুমি এত প্রতারক। কবি জানেন স্মৃতি কখনো প্রতারণা করে না, মানুষ প্রতারণা করতে পারে, কিন্তু স্মৃতি চিরকালীন মানুষের মনের মধ্যে থেকে যায়। যেগুলো সুখের স্মৃতি, সেগুলো মানুষ ভুলতে পারে না। কবির কাছে সেই সুখের স্মৃতি এখন একমাত্র অবলম্বন হয়ে রয়েছে। তাই কবি বলছেন, স্মৃতি তুমি কি প্রতারক? এর মধ্যেই কবির উত্তর খুঁজে পেয়ে যাচ্ছেন কবি, যে স্মৃতি কখনোই প্রতারণা করতে পারে না। এরপরে কবি বলছেন যে কবি দেখেছেন, আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি। কবি বলছেন শিমুল তুলো উঠতো মন্থর ধীর গতি বিকেল বেলাগুলোয়। কবি দেখেছেন মোষের ঘাড়ের মতো পরিশ্রমী যুবক পুরুষরা কিভাবে পরিশ্রম করে গ্রাম বাংলার বুকে। কবি দেখেছেন সেই পুরুষের পাশে তার স্ত্রী বা তার প্রণয়িনীকে, এবং তাদের হাসিকে কবি তুলনা করেছেন শরৎকালের শিউলি ফুলের শুভ্রতার সাথে, সেই শিউলি ফুলের একেবারে কি বলবো প্রসন্নতার সাথে কবি একবারে অমলিন বিষয়ের সাথে তুলনা করেছেন। এরপর কবি যে বিষয়টা তুলে ধরেছেন, বলছেন নিইনিকি খেজুর রসের ঘ্রাণ, শুনিনিকি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর। সেই গ্রাম বাংলার বুকে যখন ভোরবেলা খেজুর রস তোলা হতো, সেই খেজুর রস পান করার অভিজ্ঞতা কবির আছে, সেই ঘ্রাণ কবি এখনো যেন মনে রেখেছেন। কবি বলছেন দুপুরবেলা হলে একেবারে খাঁখা রৌদ্রে যখন চিল ডেকে উঠত, সেই সময়টাও কবির মনে আছে। কাজেই একেবারে গ্রীষ্ম থেকে শীত, দুপুর থেকে রাত্রি, মানে সকাল থেকে রাত্রি, সমস্ত বিষয়টা কবির মনের মধ্যে যেন স্পষ্ট ধরা পড়ছে। স্মৃতিচারণ করছেন কবি কবিতার এই শেষ অংশে। কিন্তু আজ কবির কাছে সেই বিষণ্ণ আলোর বাংলাদেশ, সেগুলো সবকিছুই যেন স্মৃতি হয়ে গেছে। তাহলে এই 4টে পার্ট যদি আলাদা আলাদা করে তোমরা পড়ে নাও, তাহলে কোথাও কোনো সমস্যা কিন্তু হবে না। তবে হ্যাঁ, কবিতার যে কোনো লাইন তুলে তাৎপর্যমূলক প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে সেই অংশের জন্য তোমরা অবশ্যই আমার এক্সপ্লানেশন ভিডিও দেখবে, সেখানে বিস্তৃতভাবে আমি বর্ণনা করেছি। তোমরা নিজে বিষয়টা লিখে নিতে পারো। আর তারপরেও যদি তোমাদের মনে হয় খুব সমস্যা হচ্ছে, আমি খুব জোর দিয়ে বলছি, আমার যদি নির্বাসন দাওয়ের যে নোটস আছে, যে পিডিএফ নোটস, যেটা হাতে লেখা, সম্পূর্ণ হাতে লেখা একটা সফট কপি আছে, সেটা তোমরা আমাদের টিমের কাছ থেকে কালেক্ট করতে পারো। সেই নোটস যদি তোমরা পড়ো, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালোভাবে প্রত্যেকটা লাইনকে এক্সপ্লেন করেছি আমি সেখানে। সেই নোটস নিয়েও তোমরা পড়তে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। তাহলে চলো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।